পদ, টাকা, ক্ষমতা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দিনের পর দিন কার্যত দোকান খুলে তৃণমূলের নেতারা এলাকা এলাকা চাকরি বিক্রি করেছে, তাই জন্যই মেনে নিচ্ছে। তো এই ধরনের মেরুদণ্ডহীন রাজনীতিবিদদের দেখলে লজ্জা লাগে। এখন এই অভিষেক ব্যানার্জি হয়তো হতে পারে সিবিআই এর ভাসুর, ওই জন্য অভিষেক ব্যানার্জি কে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তিনি কোথায় থাকেন, তার পেশা কি, তার সম্বন্ধে কোনো তথ্য ছিল না চার্জশিটে। দাদা আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে বেঈমান বলছেন, সেই সময় মুকুল রায়ের ছেলে সেলফি তুলছেন স্টেজের নিচে দাঁড়িয়ে, কি বলবেন? দেখুন, বলা বলতে মুকুল রায় একজন পশ্চিমবঙ্গের বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন সাংসদ ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, এখন তিনি বিধায়ক। এবং তিনি তার রাজনৈতিক জীবনে শুরু তো একসময় কংগ্রেস করতেন প্রথম দিকে, তার পরবর্তীকালে তিনি তৃণমূল করতেন, তৃণমূলে থেকেই তার যাবতীয় নেতা হওয়া, এবং তারপরে তিনি বিজেপিতে যান। পরবর্তীকালে বিজেপি ছেড়ে তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের পরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন। সেই প্রত্যাবর্তনের সময় তৃণমূল ভবনে দুজন উপস্থিত ছিল, একজনের নাম মমতা ব্যানার্জি, একজনের নাম অভিষেক ব্যানার্জি। এবং অভিষেক ব্যানার্জি নিজে মুকুল রায়কে উত্তরীয় করে দলে প্রত্যাবর্তন করেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান তো অবশ্যই তৃণমূলে, এবং এই যে তৃণমূলের প্রত্যাবর্তন, এর পুরস্কার স্বরূপ মুকুল রায় পিএসসি কমিটির চেয়ারম্যান হয় বিধানসভায়। হ্যাঁ, পদটাই স্পিকার অ্যাপয়েন্টেড করে, কিন্তু এটা একটা ওপেন সিক্রেট যে মমতা ব্যানার্জির কথাতেই এই পদটা দেওয়া হয়েছে। তাহলে যে লোকটার বর্তমান অবস্থান, রাজনৈতিক অবস্থান তৃণমূলে, এবং আজকে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন, তাকে যখন বিভিন্ন আপনাদের সংবাদ মাধ্যমে তার যখন আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রত্যেক করুণা হচ্ছে এবং কষ্ট লাগছে। এবং আমাদের সাথে মুকুল রায়ের রাজনৈতিক মতদর্শগত 100 বার বিরোধ ছিল, এবং তার রাজনৈতিক যে কর্মবদ্ধতা তার সাথে আমাদের বিরোধ ছিল। কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি বর্তমানে গুরুতর অসুস্থ এবং মরণাপন্ন বলা যায়, তার আমরা আরোগ্য কামনা করব। সেখানে দাঁড়িয়ে তাকে মঞ্চ থেকে যখন বেঈমান বলা হচ্ছে, তার ছেলে দেখলাম নিচে হাসি মুখে বিষয়টা মেনে নিচ্ছে। তার অর্থ কি এইটা? তার মানে তার পুত্রের কোনো লাজ লজ্জা বোধ নেই। যেখানে নিজের বাবাকে অপমান করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে হাসছে, তার অর্থ কি এদের কাছে পদ, টাকা, ক্ষমতা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি মুকুল রায়ের ছেলে এই সমস্ত বিষয় ভুলে যান। কোন পুত্র তার পিতার অপমান মেনে নিতে পারে, কিন্তু মুকুল রায়ের ছেলে মেনে নিচ্ছে। নিশ্চয়ই মেনে নেওয়ার পরিবর্তে তার বিরাট করে একটা লাভের ব্যাপার আছে, তাই জন্যই মেনে নিচ্ছে। তো এই ধরনের মেরুদণ্ডহীন রাজনীতিবিদদের দেখলে লজ্জা লাগে, এছাড়া কিছু বলার নেই। আর মুকুল বাবুর আরোগ্য কামনা করি, উনি সুস্থ থাকুন। আমরা দেখলাম যে একেবারে কালীঘাটের কাকুর যে ভয়েস ভাইরাল হয়েছিল, সেখানে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছিল, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সিবিআই এর তরফে যে চার্জশিট দেওয়া হলো, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কি বলবেন? কালীঘাটের কাকুর যখন চার্জশিট দেওয়া হয়েছিল, সেখানে একজন ব্যক্তির নাম ছিল অভিষেক ব্যানার্জি। এখন এই অভিষেক ব্যানার্জি হয়তো হতে পারে সিবিআই এর ভাসুর, ওই জন্য অভিষেক ব্যানার্জি কে, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তিনি কোথায় থাকেন, তার পেশা কি, তার সম্বন্ধে কোনো তথ্য ছিল না চার্জশিটে, শুধু লেখা ছিল অভিষেক ব্যানার্জি। এবার আমরাও ভাবছিলাম, আপনারা সাংবাদিকরাও খুঁজে বেড়াচ্ছেন যে কোন অভিষেক ব্যানার্জি এটা। কিন্তু গতকাল তৃণমূলের অভিষেক ব্যানার্জি তার বক্তব্য দিয়ে স্পষ্ট করলো, এই অভিষেক ব্যানার্জি আর অন্য কোনো অভিষেক ব্যানার্জি না, তিনি তৃণমূলেরই অভিষেক ব্যানার্জি, ডায়মন্ড হারবারের সাংসদ। তাহলে সিবিআই চার্জশিটে যখন তার নাম উঠে এসছে, তাহলে আগামী দিনে সিবিআই উচিত আইনি পদক্ষেপ মেনে তার বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া, তো স্বাভাবিক। আমরা দেখলাম যে ওই যে কল রেকর্ড ছিল, সেখানে বলা হয়েছিল যে 15 কোটি টাকা নিজে নেবেন, এবং পরবর্তীকালে আরো 2000 চাকরি বিক্রির কথা ছিল। সেখানে দাঁড়িয়ে 2000 চাকরি, 15 কোটি টাকার পরেও আরো 2000 চাকরি বিক্রি হতো। সেটাই তো, দিনের পর দিন কার্যত দোকান খুলে তৃণমূলের নেতারা এলাকা এলাকা চাকরি বিক্রি করেছে। এই চাকরি বিক্রির টাকা সব ঘাটে জমা পড়েছে। সেটা কোনো জায়গায় 5 কোটি, কোথাও 50 কোটি, কোথাও 15 কোটি, কোথাও 50 লাখ, যে যেমন পেরেছে। ফোরের দালাল থেকে শুরু করে কালীঘাট সবাই চাকরি বিক্রির টাকা খেয়েছে। সেটা আরো প্রমাণিত হচ্ছে কালীঘাটের কাকুর কল রেকর্ডিং এ। যে 100 কোটি টাকার হদিশ মিলেছিল, সেখানে 20 কোটি টাকা করে 3 জায়গায়, এবং এক জায়গায় যাবে 40 কোটি টাকা। তাহলে কি ওই 75 আর 25 এর হিসেবটা এখানেই মিলছে? হ্যাঁ, কারণ ভাগ বাটোয়ারা যেটা হয়, সেই বাটোয়ারা তো 75-25 এর একটা রেশিও ছিল। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি 40 কোটি টাকা তাহলে যেখানে যাচ্ছে,
তাহলে সেটা নিশ্চয়ই এদের থেকে বড় জায়গা, ওই জন্য সেখানে 40 কোটি বেশি ভাগ যাচ্ছে, আর 20 কোটি মানে সেখানে কম ভাগ যাচ্ছে। আর সমস্ত দুর্নীতির টাকাই তো এঘাট করে কালীঘাটে গেছে, তাহলে ধরে নিতে হবে কালীঘাটে 40 কোটি টাকা গেছে। আর কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, ভাইজি, ভাই, এরা তো প্রত্যেকের এক ফাঁসিয়ে দিয়েছে কালীঘাটের কাকুর ওই কল রেকর্ডিং। আর সিবিআই যখন চার্জশিটে নাম দিচ্ছে কারুর, বা সিবিআই যখন সেটাকে একটা কল রেকর্ড করছে, নিশ্চয়ই পরীক্ষা করেছে। এবং এখানে ভয়েস স্যাম্পল টেস্ট করার জন্য তো বিস্তর মানে লড়াই চলেছে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর নেওয়ার জন্য, সব থেকে পৃথিবীর মূল্যবান কণ্ঠস্বর। তো সেখানে দাঁড়িয়ে তাহলে তো বুঝতে হবে নিশ্চয়ই ঘটনাটা ঘটেছে।